দেখেছিলাম, আমরা কমিউটেশন প্রসেস দেখছিলাম। আমরা দেখেছিলাম যে আর্মেচারের যে কয়েলের ইন্ডাকটেন্স, সেই কয়েলের ইন্ডাকটেন্সের ইফেক্টটা আমরা দেখেছিলাম নো লোড এবং লোড কন্ডিশনে। এরপর আমরা সেটা কিভাবে দূর করা যায়, এই ইফেক্টটা, সেটাও আমরা দেখেছিলাম। এবং আমরা বলছিলাম যে ইন্টারপোল ইউজ করার মাধ্যমে। এরপর আমরা আর্মেচার রিঅ্যাকশন দেখেছিলাম, সেটাও বোথ জেনারেটর মোটর দুইটার ক্ষেত্রেই। এবং কম্পেনসেটিং ওয়েন্ডিং, সেটাও আমরা দেখেছিলাম যে কম্পেনসেটিং ওয়েন্ডিং কিভাবে ইউজ করে। আমি রাইট? এখানে জাস্ট একটা বড় ফিগারের মধ্যে কিভাবে দেখানো হয়েছে ইন্টারপোল গুলো কোথায়, আর্মেচার কম্পেনসেটিং ওয়েন্ডিং গুলো কোথায়। তো এই সবগুলোই কিন্তু আর্মেচার কয়েলের মানে compensating winding interpole, they are connected with armature। এখানে আছে, বাট আর্মেচার কয়েলের সঙ্গে তারা কানেক্টেড। যেমন এখানে কম্পেনসেটিং ওয়াইন্ডিং যেটা, সেটা কিন্তু কানেক্টেড কোথায়, এখানে আর্মেচারের ব্রাশ কন্টাক্ট গেছে, ঠিক আছে। সো আর্মেচার কয়েলের সঙ্গে তারা এই ব্রাশ কন্টাক্টের মাধ্যমে সংযুক্ত হয়ে পড়ছে। আর এর আগে আমরা যখন ইন্টারপোল পড়ছি ইন্ডাক্টেন্সের ইফেক্ট দূর করবার জন্য, সেটাও আমরা দেখছি যে আর্মেচারের কয়েল ব্রাশ থেকে হয়ে আর্মেচার কয়েল আর্মেচারের কয়েল থেকে সেটা ব্রাশ কন্টাক্ট হয়ে গেছে। So both those poles are situated in the field, but coil their coil is connected to the armature। So this is why আমরা যখন ইকুইভ্যালেন্ট সার্কিট করব বা দেখব, তো তখন আমরা দেখতে পাবো যে ইন্টারপোল আমরা নরমালি আইপি এবং কম্পেনসেটিং ওয়াইন্ডিং সিডব্লিউ, compensating winding CW, নেটের so লাইন নাই, তা আমি they কইছি যে are না ফোন connected দেন তো to কি সমস্যা শুনেন, ফোনই দেয়নি। connected in the পরে আমি ফোন তুই দেব। armature ফোন path দিস কিন্তু তুই or কই armature হুকুম coil করিস path, কি জন্য? সেটা তোর কোনো আমরা টাকা পরে থাকে, তুই ফোকাস তোকে কি করব। করা লাগবে তুই ফোন করবি? তো তা আমি why দিলাম সেটা না, তো তার কথা হুকুম শুনে করিস তারপর কি কারণ জন্য? আর্মেচারের সঙ্গে তারা কয়েলটা হচ্ছে না, ক্লাস করা সংযুক্ত। হয়েছে না? হচ্ছে This is why তেমন ভালো বোঝা যাচ্ছে now না লেখা, এটা নেটের প্যাসিভ সমস্যা। ডিসি জেনারেটর। তো ডিসি জেনারেটর এখানে দুই রকম হইতে পারে, সেপারেটলি এক্সাইটেড হইতে পারে, ঠিক আছে। দে ক্যান বি সেলফ এক্সাইটেড। এখানে আবার দুই রকম আছে, সেটা হচ্ছে শান্ট টাইপের। তো এখানে সেপারেটলি এক্সাইটেড দেখানো হয়েছে। তো শান্টের মধ্যে আবার দুই রকম আছে, শর্ট শান্ট, লং শান্ট। তো এটা একটা ডিসি জেনারেটর। তো জেনারেটরের ক্ষেত্রে কি হবে, তো আমরা বেসিক্যালি আর্মেচারটা মানে মেকানিক্যাল এনার্জি দিই এবং ইলেকট্রিক্যাল এনার্জি পাবো। দ্যাট ইজ দ্য কেস, এম আই রাইট? সো দিস ইজ দ্য আর্মেচার। এই আর্মেচারটা যদি আমি ঘুরাই, সেটা হচ্ছে গিয়ে একটা চিহ্ন, প্রাইম মুভার। দ্যাট মিনস কেউ ঘুরাচ্ছে। সো ইট ক্যান বি টারবাইন, it can be an engine, okay। So
তো ঘোরালে পরে কিসের মধ্যে ঘুরাইতে হবে? তো এখন এখানে যেহেতু আমরা যেহেতু ইলেকট্রোম্যাগনেটিক ম্যাগনেট ইউজ করি, তো ইলেকট্রিসিটি এর মধ্যে প্রোভাইড করতে হবে, রাইট? তাহলে না আমার একটা এখানে আছে যে, তো এখানে আমরা ডিসি ডিসি সোর্স ইউজ করছি। এখানে ব্যাটারি দিয়ে জাস্ট, তার মানে এই না যে ব্যাটারি ব্যাটারি এটা ডিসি সোর্স যে কোনোটা হইতে পারে। তো সেই সোর্সের মাধ্যমে আমরা এখানে তাকে ওই ফিল্ডের এখানে ভিতরে এই কয়েলের ভিতরে কারেন্ট প্রোভাইড করছি। কারণ কি, তাহলে এই কয়েল থেকে আমার ফ্লাক্স চলে যাবে। আর এই যে তিনটা দাগ, এই তিনটা দাগ দিয়ে কি বোঝানো হচ্ছে? বোঝানো হচ্ছে যে আর কি ওই যে মানে যে পোলগুলো আছে, যে পোলগুলো তো বেসিক্যালি কোর, তাই না? তার পাশে তারগুলো জয়েন হয়েছে। তো সেই কোরটাকে নির্দেশ করে যে নট অনলি শুধু কয়েল, বাট এটা বেসিক্যালি ওই কোরটার উপরে এই তার কয়েলটা পেঁচানো। ওকে, তো সেটা নির্দেশ করবার জন্য একটা ইউনিভার্সাল কনভেনশন এরকম তিনটা দাগ দিয়ে আমরা প্রকাশ করি, ঠিক আছে? আর এগুলো ফ্লাক্সের ডিরেকশন নির্দেশ করতেছে। why the browser is lagging, I don't know. এটা ইকুয়াল টু n phi k। এখন এই অলওয়েজ ফ্লাক্সের পরিমাণটাকে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করি। সো phi r ইকুয়াল টু ni। সো phi এর জন্য যদি লিখি তাহলে ni বাই ইলেকট্রন। সো দ্যাট ইজ হিয়ার। সো এটা phi এর জন্য যদি আমরা বসাই দিই তাহলে আমরা এটা পেয়ে যাব। তো এখানে নরমালি যে এখানে যে কারেন্টটা যাচ্ছে, এই কারেন্টটা বেসিক্যালি কি হবে? কারেন্টটা এই যে আর যেটা, তো কারেন্টটা কি হবে? এই দুইটা রেজিস্ট্যান্স আর ভোল্টেজ, সেটার মাধ্যমে তো এই টোটাল কারেন্ট, সেটা এখানে লেখানো আছে। সো মাইন্ড ইট দ্যাট দিস ইজ নট রেজিস্ট্যান্স। এটা কি রেজিস্ট্যান্স? হ্যালো, হ্যালো, কেউ কথা বলছেন না কেন? আপনারা কি শুনতে পাইছেন আমি কি জিজ্ঞাসা করছি? ওরা দেখাইছে কি আমার আর্মেচারের যে কারেন্ট, যেমন মানে ফিল্ড কারেন্ট, সরি, ফিল্ড কারেন্টের সাপেক্ষে আমার আর্মেচারের ভোল্টেজটা, বেসিক্যালি ওরা দেখাইছে এখানে যে কারেন্টটা যাচ্ছে সেই কারেন্টের সাপেক্ষে আমার এই ফিল্ডের এখানে যে ভোল্টেজটা তৈরি হইতেছে এটারে যেমন কতখানি তো এটা অনেকটা এই হবে না, মতো হবে ঠিক আমরা কতটুকু এক্সাইটেশন দিচ্ছি এবং তার ফলে কোন ম্যাগনেটিজম হচ্ছে, হ্যাঁ হ্যাঁ কতটুকু দিচ্ছি, এখান থেকে আমার কতটুকু এক্সাইটেশন যাচ্ছে এবং তার ফলে এখানে এখানে তো ম্যাগনেটিক ফ্লাক্স যাচ্ছে, সেই ম্যাগনেটিক ফ্লাক্সের মধ্যে যাওয়ার ফলে তো আমাদের ভোল্টেজ নির্দেশ করতেছে। তো আর এইখানে এটা হচ্ছে ইলেকট্রিক্যাল ক্ষেত্রে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে এবং তার ফলে এর মধ্যে কি পরিমাণ ভোল্টেজ তৈরি হচ্ছে। আর ঠিক এটার অ্যানালজি হচ্ছে আমার কি পরিমাণ এখান দিয়ে আমি ফ্লাক্স ডেনসিটি, আমার ফ্লাক্সের কারেন্টের পরিমাণ কম বেশি হলে এই ফ্লাক্সটাও কম বেশি হবে। তো এই পায়ের বদলে আমরা যদি বি বলি, মানে ফ্লাক্স ডেনসিটি 5/a, তো ফ্লাক্স ডেনসিটি পরিবর্তনের সাথে সাথে আমার বেসিক্যালি
এক্সাইটিং এক্সাইটেশনটা চেঞ্জের ফলে আমার ফ্লাক্স ডেন্সিটি চেঞ্জের ফলে আমার কি বলতেছে বি বাই এইচ কার্ভ, তাই না? আমার বলতে আমরা যদি বি বলি মানে ফ্লাক্স ডেন্সিটি 5/a, সো ফ্লাক্স ডেন্সিটি পরিবর্তনের সাথে সাথে আমার বেসিক্যালি না এখানে এক্সাইটেশন বেসিক্যালি এক্সাইটেশনটার এক্সাইটিং এক্সাইটেশনটা চেঞ্জের ফলে আমার ফ্লাক্স ডেন্সিটি চেঞ্জের ফলে আমার আর কি বলতেছে বি বাই এইচ কার্ভ, তাই না? আমার ইন্টেন্সিটি যদি আমি চেঞ্জ করি, ঠিক আছে, ফ্লাক্স ইন্টেন্সিটি যদি আমি চেঞ্জ করি তাহলে এর মধ্যে কি পরিমাণ ম্যাগনেটাইজিং ফোর্সটা যদি আমি চেঞ্জ করি তাহলে আমার এর যে ফ্লাক্স ইন্টেন্সিটি বা ম্যাগনেটিক প্রপার্টি যেটা সেটা বাড়বে বা কমবে। ম্যাগনেটিক প্রপার্টি যদি কারো বাড়ে তাহলে আলটিমেটলি তার ভিতর দিয়ে অধিক পরিমাণ ফ্লাক্স যাবে, দ্যাট মিনস ফ্লাক্স ডেন্সিটি দ্যাট উইল বি অলসো হাই। So regarding that, I'm so slow. So what we can do, what we can understand from here, সেটা হচ্ছে যে বেসিক্যালি আমার এখানে আছে কি, আমার এখানে আছে হচ্ছে গিয়ে আইএ ফিল্ড কারেন্ট আমার কি পরিমাণ আর আর্মেচারের যে ভোল্টেজটা তৈরি হচ্ছে সেটা এরকম, এটা কার্ভটা এরকম দেখাচ্ছে। তো আপনারা বিএইচ কার্ভ দেখছেন না? আপনারা ইউ হ্যাভ সিন বিএইচ কার্ভ বেসিক্যালি, অথবা ইট ইজ কল্ড হিস্টেরিসিস কার্ভ, এম আই রাইট? সো হিস্টেরিসিস কার্ভটা কিরকম ছিল? Wow. So hysteresis curve works something like that. It is that hysteresis curve first আমি এখানে নিচ্ছি, then এই পাশে আসছে, then am I right? এই পাশে ছিল তার বেসিক্যালি আমার ফ্লাক্স ম্যাগনেটাইজিং ফোর্স, this is magnetizing force, this is magnetizing force, আর এটা হচ্ছে আমার বি। তো ম্যাগনেটাইজিং ফোর্স চেঞ্জের সাথে সাথে তার আমার কি বলে এটা ফ্লাক্স ডেন্সিটি কি পরিমাণে চেঞ্জ হচ্ছে। তো আমরা দেখতেছি যে ম্যাগনেটাইজিং ফোর্স যত বাড়াইতেছিলাম, ঠিক আছে, তো ইট ইজ হোয়াট, এটা যত এইচ বাড়তেছে তত তার মধ্যে ফ্লাক্স ডেন্সিটিও বাড়তেছে করে, এবং এরপরে একটা পর্যায়ে যাওয়ার পর স্যাচুরেট হয়ে গেছে, 1000 এইচ বাড়াইলো এটা বি এর পরিমাণ আর বাড়বে না, দেন আবার যদি কমাইতে থাকি দেন এটা কমতে থাকবে, এবং কমায় যখন জিরো আনবো তখন বিও ঠিক জিরো হয়ে যাওয়া কথা ছিল এই রাস্তা দিয়ে। নর্মালি একটা ইকুয়েশনে প্লট করলে যা হয় ঠিক এই রাস্তা দিয়ে যাওয়ার কথা, কিন্তু তা হয় না, সে অন্য একটা রাস্তা অবলম্বন করে। তো সেখান দিয়ে সে দেখা যায় যে আমার ম্যাগনেটাইজিং ফোর্স আমি দেওয়ার জিরো করে ফেললেও আমার বিটা তার মধ্যে ম্যাগনেটিক প্রপার্টি কিছু থেকে যায়, এবং আবার যখন উল্টা পথে আমি যখন তাকে ম্যাগনেটাইজিং ফোর্স দেওয়া শুরু করি, ঠিক আছে, পাশে নেগেটিভ একটা পজিটিভ, তো যখন দেওয়া শুরু করি উল্টা পথে তখন তার ম্যাগনেটাইজেশন কমতে কমতে একটা পয়েন্টে গিয়ে জিরো হয়ে যায়, তার মানে তার কোনো ম্যাগনেটিক প্রপার্টি আর থাকে না। এইভাবে করে এই পুরো কার্ভটা বুঝতে পারছেন। এটা যে টোটাল এরিয়া, এই টোটাল এরিয়াটা বেসিক্যালি হিস্টেরিসিস লসকে নির্দেশ করে। সো ফার্স্ট যে পার্টটা এখান থেকে জিরো থেকে শুরু হয়ে এখানে গেছিল, দ্যাট পার্ট ইজ কল্ড ভার্জিন অংশটা, ঠিক আছে, মানে ভার্জিন এই কারণে বলা হচ্ছে যে তার আগে কোনো প্রকার ওই করে কোনো প্রকার মানে ম্যাগনেটাইজিং ফোর্স এখানে প্রয়োগ হয়, কেমন? সো এই প্রপার্টির এই অংশটা হচ্ছে গিয়ে ভার্জিন পার্ট, আর বাকি পার্ট গুলো হচ্ছে দে আর নট ভার্জিন। Why they are not virgin? Because already magnetic force তাদের এখানে প্রয়োগ করা হয়েছে,
সো দেন আপনি যদি আপনি কমান তাহলে এই ভার্জিন লাইন সে অনুসরণ করবে না, সে অনুসরণ করবে ডিফারেন্ট পাথ, বিকজ অলরেডি তার মধ্যে ম্যাগনেটাইজেশন ফোর্স প্রয়োগ করা হয়েছে। সো হোয়াট ইজ ম্যাগনেটাইজিং ফোর্স 8? So let me just simply say it for your understanding. What is magnetizing force? I have said that magnetizing force is Fm, and that is V equal to IR এর মতো. It will be, oh God, what is happening? V equal to IR এর মতো. So this is reluctance phi r, and this is আপনি যদি কয়েলের সাপেক্ষে লেখেন with respect to coils, number of turns into current. So this is also magnetic force. This is magnetic force equal to H into L. L means the length. দৈর্ঘ্য। কিসের দৈর্ঘ্য? যে ম্যাগনেটিক এলিমেন্টটা ইউজ করতেছি সেই ম্যাগনেটিক এলিমেন্টের দৈর্ঘ্য, নট কয়েল। কয়েলের রেসপেক্টে এখানে লেখা হয়েছে Ni. So H is what? This is magnetic force. This is magnetic. Magnetic force. আর this is magnetizing force. Okay? মানে সে চুম্বকীকরণ তৈরি করার জন্য যে পরিমাণ ফোর্স, ঠিক আছে, ম্যাগনেটাইজিং ফোর্স অথবা ম্যাগনেটাইজেশন ফোর্স। ওকে, ইউ গট মি? সো ম্যাগনেটাইজেশন ফোর্স বেসিক্যালি ইন্ডিকেটস যে প্রতি লেন্থে এত ল্যাগিং করতেছে আমার ব্রাউজারটা, আই জাস্ট ডোন্ট নো ওয়াই। ফোর্স, ম্যাগনেটাইজেশন ফোর্স, তাহলে H ইকুয়াল টু কত? এই এলটা এখানে দিয়ে দিলে এটা নিচে চলে আসবে, তাই না? যে পার দৈর্ঘ্যে, প্রতি দৈর্ঘ্যের মধ্যে কি পরিমাণ ম্যাগনেটিক ফোর্স তৈরি আমার গেছে, সো সেটাই হচ্ছে উই কল দ্যাট নট ম্যাগনেটিক ফোর্স, উই কল দ্যাট ম্যাগনেটাইজেশন ফোর্স অথবা ম্যাগনেটাইজিং ফোর্স। এমন যে কিনা চুম্বকীকরণ তৈরি করে, ম্যাগনেটাইজিং ফোর্স। সো দ্যাট ইজ ইম্পর্টেন্ট টু আস, লাইক as I once shared with you that why power is important to an electrical engineer. Okay, to an electrical engineer, why power is more important than the total energy, total electrical energy. Why we are so concerned about electrical power? বলছিলাম না দেখে? হ্যালো, আমার তো মনে আছে বলছিলাম আপনাদেরকে। স্যার একটা প্রবলেম হচ্ছে স্যার, স্যার স্ক্রিনটা মাঝে মাঝে স্যার অপরিষ্কার স্যার হয়ে যাচ্ছে, ঝাপসা হয়ে আসছে স্যার। এখন স্যার মাঝে মাঝে ক্লিয়ার আছে, আবার কিছুক্ষণ পর পর আবার ঝাপসা হয়ে যায় স্যার। সবাই এই প্রবলেমটা ফেস করতেছেন? স্যার আমি একজনের কাছ থেকে শুনলাম স্যার। স্যার আমারও এরকম করতে পারে। আমার এই যে কার্ভ, এই কার্ভটা বেসিক্যালি এই যে অংশটা কেমন, যে আমার এই বেসিক্যালি তাহলে এই পাশে H ম্যাগনেটাইজিং ফোর্স, আর এখানে হচ্ছে ধরেন ম্যাগনেটাইজেশনটা বিটা বলা যায়, যে বেসিক্যালি বিটা হচ্ছে গিয়ে ফ্লাক্স ডেনসিটি। কেমন? তো ফ্লাক্স ডেনসিটি মানে ফ্লাক্সের ডেনসিটি, তো ফ্লাক্সের ডেনসিটি বাড়া মানে হচ্ছে তার ম্যাগনেটাইজেশনটাও বাড়ছে। কেমন? সো মানে ম্যাগনেটিক বিহেভিয়ারটা বাড়ছে। সো সেই রেসপেক্টে এইটা সেই বিএইচ কার্ভের মতো, বিকজ এই যে ফিল্ড কারেন্ট আই, ফিল্ডে যে পরিমাণ কারেন্ট দিব তার ফলে কি পরিমাণ আমার আর্মেচারে ভোল্টেজ তৈরি হবে। তাহলে ফিল্ডে কারেন্ট যদি আমি বাড়াইতে থাকি, শিওরলি এর ভোল্টেজও বাড়তে থাকবে, কিন্তু একটা পর্যায়ে ফিল্ডের যতই কারেন্ট বাড়াই না কেন, মানে যতই ম্যাগনেটিক ফ্লাক্স বাড়ুক না কেন, তার মধ্যে ভোল্টেজ আর বাড়বে না, সেটা একটা স্যাচুরেটেড সিচুয়েশনে চলে যাবে। ঠিক আছে, কারণ বিকজ এর একটা রেটেড প্রপার্টি অবভিয়াসলি আছে, বিকজ এই কারেন্টেরও আছে,
এটা ঠিক ম্যাগনেটিক এলিমেন্টের মতো, তার কারেন্টও অনন্তকাল দেওয়া যাবে না, তার একটা রেটিং লিমিটেশন আছে, নাহলে পুড়ে যাবে ফিল্ডের কয়েলগুলো। তো এটা সেই গিয়ে এই যে অংশটা দেখতে পাচ্ছেন না, বেসিক্যালি এটা এই যে ভার্জিন পার্টটা যেটা না, সেই ভার্জিন পার্টটা। ওকে, বিএইচ কার্ভের যে বা ম্যাগনেটাইজেশন কার্ভের যে ভার্জিন পার্টটা, সেই ভার্জিন পার্টটা এইটা। দ্যাট মিনস যে আমি ফার্স্টে যখন কারেন্ট বাড়াইতেছিলাম তখন তার আর্মেচারে যে ইনডিউসড ভোল্টেজ সেটা বাড়তেছিল, এবং এটা তার নি বা হাঁটু, এরপরে সে আস্তে আস্তে স্যাচুরেশনের মতো যাচ্ছে, ঠিক আছে, স্যাচুরেশনের দিকে যাচ্ছে এবং একটা পর্যায়ে স্যাচুরেট হয়ে যাবে, ঠিক আছে, একটা পর্যায়ে স্যাচুরেট হয়ে যাবে। এবং এই স্যাচুরেশনটা কেন হবে? কারণ দ্য লিমিটেশন ইজ হোয়াট, এখানে যখন আমি কারেন্ট বাড়াইতে থাকবো একটা পর্যায়ে এই যে ম্যাগনেটিক কোর, যে কোরের মধ্যে এই কয়েলটা পেঁচানো হয়েছে, সেই ম্যাগনেটিক কোরের ম্যাগনেটিক যে ফ্লাক্স গুলো এর মধ্যে দিয়ে যাবে, কারেন্ট বাড়ানোর সাথে সাথে এর ফ্লাক্সের পরিমাণ বাড়তে থাকবে। একটা পর্যায়ে সে আর তার ফ্লাক্স বাড়বে না, কথা কি বুঝতে পারছি? ফলে আর ফ্লাক্স বাড়বে না, এবং এরও রেট অফ চেঞ্জ, মানে এই যে ইয়ে, বেসিক্যালি ইয়ে ইকুয়াল টু হোয়াট, ইয়ে ইকুয়াল টু এন ডি ফাই বাই ডিটি, মানে রেটের ফ্লাক্সের পরিবর্তনের হার, সেটাও কি হয়ে যাবে, কনস্ট্যান্ট হয়ে যাবে। সো দিস ইজ ওয়াই আমি যতই আর কারেন্ট বাড়াই না কেন, এর মধ্যে তার এই ফ্লাক্সের পরিমাণ তখন আর বাড়বে না, বিকজ ডিউ টু দ্য স্যাচুরেশন অফ দ্যাট কোর, ম্যাগনেটিক কোর, এবং তার ফলে কোনো আমার এই এখানে ভোল্টেজটাও আমার আর বাড়বে না, বিকজ এটা স্যাচুরেট হয়ে গেছে, ফ্লাক্স একটা সর্বোচ্চ পরিমাণে আসতে আসতে এরপরে আর বাড়বে না। তো এটা বাড়াইতে হলে তখন আবার এর চেয়ে আরো হাই ক্যাপাসিটির আমার কোর ইউজ করতে হবে। সো দ্যাট ইজ বিয়ন্ড দ্য স্কোপ ফর এ মেশিন, বিকজ একটা বিল্ড মেশিনে আপনি পোলগুলো চাইলেই মন চাইলো আর খুলে খুলে চেঞ্জ করলেন, দ্যাট ইজ নট পসিবল। Okay, but it is possible if you want to renew that machine, for an example, in your workshop. Okay, so that is a different case. But আমরা operating condition এর কথা বলতেছি, so in that case when we are just operating it, so then what is the property? So we can see this is the property is happening. So কি পরিমাণ কারেন্ট, একটা নির্দিষ্ট সময় কারেন্ট তো চেঞ্জ হচ্ছে, এখন কোন কারেন্টে আমার মেশিনটা অপারেট করতেছে, সো দ্যাট উইল ডিসাইড দ্য অপারেটিং পয়েন্ট, ঠিক কোন জায়গাটা। আমরা সাধারণত চেষ্টা করি যে স্যাচুরেশনে না অপারেট করতে, আমরা এই লিনিয়ার রিজিয়ন, দিস ইজ লিনিয়ার রিজিয়ন, দিস ইজ দ্য নি এন্ড দিস ইজ স্যাচুরেশন পার্ট, ঠিক আছে। অলওয়েজ দিস টাইপ অফ কার্ভের তিনটা পার্ট আছে, ওয়ান ইজ লিনিয়ার পার্ট, another is knee part, another one is saturation part. So in that case, তো সেটা ডিফাইন করবে যে আমার কি পরিমাণ কারেন্ট যাচ্ছে এবং কি পরিমাণ ভোল্টেজ হচ্ছে, তাই না? তাইলে আমার এইটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট হইলে অবভিয়াসলি এখানে x, y লিখলে তার মানে এটা x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস, সো দ্যাট পয়েন্ট, সেটা একটা পয়েন্ট, বিভিন্ন পয়েন্টকে নির্দেশ করবে। তাহলে আমি কি পরিমাণ কারেন্টে আমি অপারেট করতেছি, এখানে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে, সো সেটা ডিফাইন করে দিবে আমার কি পরিমাণ ভোল্টেজ আসছে, এম আই রাইট? সো কি পরিমাণ ভোল্টেজ তৈরি করবে, এবং দুইজনের যে এখান থেকে আমি যদি করি, তাহলে যে পয়েন্টটাতে ছেদ করবে সেটাই হবে তার অপারেটিং পয়েন্ট। সো আর এটা হচ্ছে সেই কার্ভটা, বেসিক্যালি আমার এই সেই অপারেটিং পয়েন্টটাকে দুইজনের যে ইন্টারসেকশন, সেখান থেকে আমি পাবো, ঠিক আছে। তো এইখানে যে ই ব্যাটারি, এখানে ব্যাটারি, তো সেটা তো আমরা এটা আমরা জানি, বি ইকুয়াল টু আই আর, এখানে টোটাল হচ্ছে কি এইটা, ঠিক আছে। সো আমরা যদি মোর ইনস্পেক্ট করি, সো ইট উইল বি হোয়াট, আপনি যদি ব্যাটারির যে ইয়াটা, এই ইকুয়েশনটা যদি আপনি দেখেন, তাহলে আমরা যদি মোর ইনস্পেক্ট করি এবং এটাকে প্লট আউট করার চেষ্টা করি, এই ইকুয়েশনটা যদি প্লট আউট করি, সো ইট উইল বি লুক লাইক দ্য ইকুয়েশন ফর স্ট্রেট লাইন, এম আই রাইট? স্ট্রেট লাইনের জন্য যে সরলরেখার জন্য যেটা, বিকজ y ইকুয়াল টু mx প্লাস c, এম আই রাইট? সো মানে m, that is the tangent, so x, so
সো এই পার্টটা দ্যাট ইজ কনস্ট্যান্ট। সো এই যে আই সেটা এক্স এর এক্স প্লাস সি, এখানে কোনো আর পার্ট নাই, কেমন? সো আলটিমেটলি যদি কোনো পার্ট না থাকে, এই বি পার্টটা বেসিক্যালি কি নির্দেশ করে, এটা ওয়াই অ্যাক্সিসের কতটুকু অংশকে সে নিয়ে সরলরেখাটা হইছে, কেমন? এই সরলরেখাটা কোথা দিয়ে হইছে? যদি এই পার্টটা জিরো হয়, দ্যাট মিনস এটা মূলবিন্দুগামী একটা সরলরেখা, কেমন? তাহলে এই ইকুয়েশনটা, if we plot out this equation, then this equation is nothing but a straight line going through the zero of Cartesian coordinate. Okay, so um, সেইটাই আমরা এখানে অঙ্কন করছি। এটা হচ্ছে এই দ্যাট মিনস এই আই এর জন্য বেসিক্যালি এফ, এটাকে আমরা ওই যে বি এইচ, সো আমার সেই এইচ এইটাই তো বেসিক্যালি আমার, এটার কারণেই কারেন্ট আসতেছে এবং সেটার কারণে আমার এই ম্যাগনেটাইজিং ফোর্স আছে। সো উই ক্যান কল ইট দ্যাট এইচ পার্ট। সো if we plot it, that will be a straight line. Okay, and এর যে আর্মেচারের আহ, আহ, যে ভোল্টেজ সেটা হচ্ছে ইনডিউস হচ্ছে, so that is changing like this one, এই যে ভার্জিন যে পার্টটা সেটার মতো। তো দুজনের যে ইন্টারসেকশন, এই দুইটা কার্ভের, that intersecting point is basically the operating point. Okay, সো এইটার প্রপার্টি তো আমরা দেখছি। তো আমরা কারেন্টটা যদি আমার চেঞ্জ হইতে থাকে, আমি যদি রিওস্ট্যাট চেঞ্জের মাধ্যমে আমি কারেন্টটা চেঞ্জ করতে থাকি, সো আলটিমেটলি এর অপারেটিং পয়েন্ট গুলো আমরা দেখতে পাচ্ছি যে অপারেটিং পয়েন্ট গুলো ডিফারেন্ট আরো স্যাচুরেশনের পয়েন্টের দিকে যাইতে থাকবে, ঠিক আছে? সো আমরা যদি আবার এটা বেসিক্যালি রিওস্ট্যাট কমায় আমরা কারেন্টের পরিমাণ বাড়াইতেছি। যদি রিওস্ট্যাট কমায় তাহলে আমার এই সরলরেখাটা আমার ডান দিকে শিফট করবে। আর যদি আমার রেজিস্ট্যান্স আমার টোটাল যদি আমি এখানে বাড়িয়ে ফেলি, মানে বাধা বাড়াই, তাহলে কারেন্ট কমে যাবে। তো আলটিমেটলি এটা বামের দিকে যাওয়া শুরু করবে। কিন্তু এমন আমরা বাড়াইতে পারবো না, অথবা কারেন্টটাকে এত কমাইতে পারবো না, ঠিক আছে, যার ফলে তাদের মধ্যে কোনো ইন্টারসেকশন না থাকে। যদি তাই হয়, তাহলে সেই ক্ষেত্রে ওই নির্দিষ্ট কারেন্টের জন্য তার মধ্যে এতই কারেন্ট কমায় ফেলাইছেন যে ফলে তার মধ্যে তার ম্যাগনেটিক ফ্লাক্স ভেরি নেগলিজিবল হবে এবং এর মধ্যে যে ইনডিউস যে ভোল্টেজ সেটাও কোনো থাকবে না। আর আপনি যদি এখানে গ্রাফিক্যালি অ্যানালাইজ করেন, তাহলে ইউ উইল নট ফাইন্ড এনি অপারেটিং পয়েন্ট, দে আর নট অপারেটিং। ওকে, সো আমার কারেন্ট ওই পরিমাণে কমানো যাবে না, অথবা রেজিস্ট্যান্স ল্যাঙ্গুয়েজে বলতে চাইলে রেজিস্ট্যান্স ওই পরিমাণে আপনি বাড়াইতে পারবেন না। ওকে, so that's how we can find in the operating points. Okay, in Lexel superimpose on the magnetization curve. আমি মুখে যেটা বুঝাই দিছি আর কি, I hope you understood. So জেনারেটর এন্ড মোটর ট্রানজিশন, কিভাবে জেনারেটর থেকে আমি মোটরের ট্রানজিশন নিতে পারবো সেটা এখানে আছে। এটা সার্কিটের পয়েন্ট অফ ভিউ থেকে, আবার মোটর থেকে আবার কিভাবে আমরা জেনারেটর অ্যাকশনে যেতে পারবো। সিম্পল, বাট এটা আমরা জানি যে বেসিক্যালি জেনারেটর অ্যাকশনে থেকে মোটর অ্যাকশনে যাইতে হলে কি করতে হবে। জেনারেটর অ্যাকশনে আমরা কি করি, জেনারেটর অ্যাকশনে আমরা এই রোটরটাকে, আর্মেচারটাকে ঘুরাই এবং ফিল্ড আমার স্থির থাকে। ফিল্ডের মধ্যে আমার কি হয়, এই ফিল্ডের এখান থেকে আমার ম্যাগনেটিক ফিল্ড আসতে থাকে, ফলে এর মধ্যে জেনারেটেড ভোল্টেজ হয়, যেটা কিনা এই বাসে যায়, কেমন, এটা ব্রাশ হয়ে, কেমন, কমিউটেটর হয়ে কমিউটেটরের মাধ্যমে হয়ে এটা আমার এখানে চলে যায়। এখান থেকে যদি নেই, একটা পজিটিভ, এখান থেকে আবার এই ব্যাটারি, সেটা আমার বাস আছে, এখানে আপনি ব্যাটারিটা চার্জ হচ্ছে, এটাই লোড, ঠিক আছে, ব্যাটারি পজিটিভ প্রান্ত, এই পাশে নেগেটিভ, তো এখান থেকে আবার আসছে।
এই পাশ থেকে যাচ্ছে, এই পাশ থেকে কারেন্ট আবার চলে আসছে। সো দিস ইজ মোটর। তো মোটর থেকে যে জেনারেটর অ্যাকশন। সো এখন এটাকে যদি আমি মোটর অ্যাকশন নিতে চাই, তো এই ব্যাটারি যে আর এখানে যে পরিমাণ আমার কারেন্ট মানে যে আমার জেনারেটেড ভোল্টেজ, সেই জেনারেটেড ভোল্টেজটা এখানে যাচ্ছে, গিয়ে এইভাবে আমার এই ব্যাটারিটাকে চার্জ করতেছে। সো এই পাশ থেকে আবার কারেন্টটা চলে আসছে, চার্জিং কারেন্ট। সো দেন দ্য মেশিন ইজ, এই মেশিনটা কিসের মতো আচরণ করতেছে? ইট ইজ অ্যাক্টিং লাইক এ জেনারেটর। বাট এইটার যে ইএ, দ্যাট মিনস এর যে জেনারেটিং ভোল্টেজ, ঠিক আছে, ইএ, সেই এর চেয়ে যদি ব্যাটারির ভোল্টেজটা বেশি হয়ে যায়, এর চেয়ে যদি ব্যাটারি বেশি হয়, তাহলে কি হবে? দেন দেন হোয়াট উইল হ্যাপেন? দেন হোয়াট উইল হ্যাপেন? এর চেয়ে যদি আমার যদি এখানে ইএ যেটা আছে তার চেয়ে ব্যাটারি যদি আমার বেশি হয়, তাহলে কি হবে? কারেন্ট এই দিক বরাবর না গিয়ে কারেন্ট তখন যাবে এই দিক বরাবর। আমার ব্যাটারিটা বেশি হইলে ব্যাটারি পজিটিভ প্রান্ত থেকে কারেন্ট আসবে, কারেন্ট এসে আমার এখান দিয়ে কারেন্ট ঢুকবে, কেমন হয়ে এখান দিয়ে বের হবে। এখন তো এখান দিয়ে ঢুকতেছিল, এখন এখান দিয়ে বের হয়ে যাবে, বের হয়ে ব্যাটারি নেগেটিভ প্রান্তে চলে আসবে, কেমন? তো এই যে চলে আসবে, আপনি একে তাহলে কি করতেছেন? একে আমরা কি করতেছি? একে কারেন্ট দিচ্ছি, ঠিক আছে, একে কারেন্ট দিচ্ছি। তার একটা সেকেন্ড স্যার, একে তাহলে আমরা কি করতেছি? আমরা এখন উল্টা হইলো, ব্যাটারি থেকে আমার কারেন্ট আসতেছে, মানে আর্মেচারে আমার এক্সাইটেশন আসতেছে, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে আমার আর্মেচারে যদি এক্সাইটেশন আসে, তাহলে এই ফিল্ডের মধ্যে সে কি করবে? ঘোরা শুরু করবে। তার মানে তখন যদি ব্যাটারি যদি এর চেয়ে বেশি হয়ে যায়, দেন পুরো অ্যাকশনটা হয়ে যাবে জেনারেটর থেকে মোটরে চলে যাবে, কেমন? তো দিস ইজ দ্য ফাংশন অফ জেনারেটর টু মোটর ট্রানজিশন। ওকে, এটা হচ্ছে ওরা সার্কিট পয়েন্ট অফ ভিউ থেকে ওরা দেখাইছে জিনিসটা। এটা এটা হচ্ছে টারবাইন। একটা সেকেন্ড স্যার, আমি পাওয়ার নিয়ে নিই। Yes. Hello. জি স্যার। জি স্যার। Sir. So, motor to generator transition, সেটা এখানে মোটর ক্ষেত্রে কি হচ্ছিল? আমার কারেন্ট এখানে আমার আসতেছে সোর্সের থেকে, ঠিক আছে। কারেন্টে আমি আর্মেচারে কারেন্ট দিব, মোটর অ্যাকশনটাকে কারেন্ট দিব, কারেন্ট দিলে পরে এই ফিল্ডের মধ্যে সে ঘোরা শুরু করবে, ওকে, এবং ঘুরিয়ে সে কোন একটা লোডকে ঘোরাবে। আর এটা এই মোটর থেকে আমার জেনারেটর অ্যাকশনে কখন চলে যাবে? যখন আমার এই ব্যাটারির পরিমাণটা তো অবভিয়াসলি বেশি, আর যখন সে এর মধ্যে ঘুরতে থাকবে, ঠিক আছে, মোটর অ্যাকশন আর কি চলতে থাকবে, তখন তার মধ্যে একটা ভোল্টেজ থাকে। সেই ভোল্টেজটাকে আমরা কি বলি মোটর অ্যাকশনের ক্ষেত্রে? জেনারেটরের ক্ষেত্রে বলি জেনারেটেড ইএমএফ। বাট সেই একই জিনিসটাকে মোটর অ্যাকশনের ক্ষেত্রে আমরা কি বলি? এনিওয়ান? হ্যালো, একজন বলেন আমরা কি বলি তখন? জেনারেটর অ্যাকশনে হচ্ছে জেনারেটেড ইএমএফ, আর মোটর অ্যাকশনে গেলে সেম জিনিসটাকে আমরা কি বলি? ব্যাক ইএমএফ। ব্যাক না, আমরা কাউন্টার ইএমএফ, ওই একই কথা, ব্যাক ইএমএফ কাউন্টার ইএমএফ বলি, এম আই রাইট? তাই না? মোটর অ্যাকশনে গেলে কাউন্টার ইএমএফ হয়ে যায়, ঠিক আছে। দ্যাট ইজ অলসো ডেজিগনেটেড বাই ইএ। So, A for armature.
তো এটা হচ্ছে যদি আমার, তাহলে এই ভোল্টেজটা যদি বেশি হয় তাহলে এটা তো মোটর অ্যাকশন আছে। আর যদি তা না হয়ে তার উল্টোটা হয়, সে আমার মোটর থেকে জেনারেটরে যাবে। সো আমার যদি এই ব্যাটারির চেয়ে ইয়েটা যদি আমার কি হয়, ইয়েটা যদি বড় হয়, কেমন, এখানে এর আগে যেমন জেনারেটর টু মোটর অ্যাকশনের ক্ষেত্রে কি ঘটছে, জেনারেটর অ্যাকশনে আমার বেসিক্যালি ইয়ের পরিমাণটা কি বেশি ছিল, বাট আমার মোটর অ্যাকশনে যাইতে হলে ব্যাটারিটা বড় হইতে হবে, ব্যাটারি বড় হইতে হবে, কেমন। আর এটার ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমার যদি যে মোটর অ্যাকশন থেকে জেনারেটর অ্যাকশনে নিতে হয়, তাহলে এই এর যে জেনারেটর বা এই মোটর অ্যাকশনে তার যে কাউন্টার ইএমএফ, সেই কাউন্টার ইএমএফটা যদি বেশি হয় ব্যাটারির চেয়ে বড় হয়, তো আলটিমেটলি সে তখন কি আচরণ করবে, জেনারেটর আকারে আচরণ করবে। তখন সেই কাউন্টার ইএমএফ যদি ব্যাটারির চেয়ে বড় হয়, তাহলে সেই ইএমএফ এর কারণে কারেন্ট আমার কি হবে, কারেন্ট তখন এই দিক বরাবর ব্রাশ কন্ট্যাক্ট হয়ে এখান দিয়ে ফ্লো করবে, কেমন, বেসিক্যালি এসে এই বাসের এখানে আসবে কারেন্ট। তো আর এপাশে সে তখন এখানে কি হচ্ছিল, এপাশ দিয়ে সে পাশ দিয়ে বের হয়ে যাচ্ছিল, তার উল্টা দিকে সে ফ্লো করবে, it will flow in this path current. So এটা হচ্ছে জেনারেটর অ্যাকশনের ক্ষেত্রে। So I hope you understood. Okay. Okay. So এটা হচ্ছে রিভার্সিং ডিরেকশন, একটা মোটরে যেদিকে ঘুরতেছে তার ডিরেকশনটা চেঞ্জ করে ফেলা। সো দুই ভাবে হইতে পারে, আমি রাইট? ঠিক আছে, এই জিনিসটা দুই ভাবে হইতে পারে। এক নাম্বার ওয়ান, আমার ইসে মানে যে কারেন্টটা কয়েলের ভিতর যাচ্ছে সেটার ডিরেকশন যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে এই আর্মেচারটাও ঘুরবে অপোজিট দিকে, am I right? যদি কারেন্টের ডিরেকশন চেঞ্জ হয়ে যায়, তাহলে আমার এটাও এই আর্মেচারটাও ঘুরবে অপোজিট দিকে, যেদিকে ঘুরতেছিল তার অপোজিট দিকে। আরেকটা হইতে পারে যদি পোল দুইটা আপনি কারেন্টের ডিরেকশন ঠিকই রাখবেন, বাট আরেকটা আপনি যদি এই যে পোলটা যদি চেঞ্জ করেন, সেই পাশে সাউথ এখানে নর্থ আছে, আপনি পোলটা এই পাশে নর্থ দিলেন না এই পাশে সাউথ করে দিলেন। সো দ্যাট ইজ দ্য ফান্ডামেন্টাল কজ। এটা মেথড 1, রিভার্স দ্য আর্মেচার কারেন্ট। মেথড 2, রিভার্স দ্য ডিরেকশন অফ দ্য ফিল্ড। সো রিভার্সিং ডিরেকশন, বেসিক্যালি পোলটা এখানে নর্থটা এখানে নিয়ে আসলাম, তাহলে নর্থ থেকে সাউথে এই দিক বরাবর, আর এর আগে ছিল হচ্ছে এখান থেকে এই দিক বরাবর, নর্থ থেকে সাউথের দিকে এই বরাবর। সো পোলটা চেঞ্জ করার ফলে বেসিক্যালি চেঞ্জ হয়ে গেল কি, চেঞ্জ হয়ে গেল ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন, রাইট? সো ইদার কারেন্টের ডিরেকশন আর ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন আর পোল চেঞ্জের মাধ্যমে, পজিশন চেঞ্জের মাধ্যমে ইউ ক্যান চেঞ্জ ইট। সো দ্যাট ইজ ওয়ান থিং। সো শান্ট মোটর, দিস ইজ ওইটা হচ্ছে সেপারেটলি এক্সাইটেড, আর এটা হচ্ছে সেলফ এক্সাইটেড। যদিও সেলফ এক্সাইটেড এটা এতটাই জনপ্রিয় যে আমরা সেলফ এক্সাইটেড বলি না, মানে মাছের তেল দিয়ে মাছ ভাজা, বিকজ এই ফিল্ড যে পার্ট এই সার্কিটের মধ্যে, এটা হচ্ছে কি আমার আর্মেচারের পার্ট আর হচ্ছে ফিল্ডের পার্ট। তো এই ফিল্ডে যে কারেন্টটা আমার সেপারেটলি আমার দেওয়া হচ্ছিল, এখন যেটা করা হবে সেটা হচ্ছে যে এইখানে আমার বেসিক্যালি এটা মোটর অ্যাকশন, কেমন, যদি হয় তাহলে এখানে কারেন্ট দিচ্ছি, সেই কারেন্টেরই পার্ট এটার মধ্যে যাবে, ঠিক আছে। আর যদি জেনারেটর হইতো তাহলে এর যে ভোল্টেজ, জেনারেটেড ভোল্টেজ, এই জেনারেটেড ভোল্টেজেরই একটা পার্ট এই ফিল্ডের সার্কিটেও ঢুকতো, মানে কয়ের তেল দিয়ে কই ভাজা হবে, কেমন। তো ডিসি মোটর আর জেনারেটর হইলে তো আমি যেটা বললাম এই মাত্র সেটা তো বুঝতে পারছেন। সো ইন দি নেক্সট ক্লাস we will see যে তার স্পিড কন্ট্রোলটা আমরা দেখব, এবং এই কোয়েশনগুলো একটু দেখেন, ঠিক আছে, সিম্পল, জাস্ট এই আগের মতো, কেমন। সো এটা হচ্ছে কমপ্লিট ইকুইভ্যালেন্স সার্কিট। লেট মি জাস্ট শেয়ার ইট। এটা কমপ্লিট ইকুইভ্যালেন্স সার্কিটের মধ্যে এখানে দেখেন এই আর্মেচার সার্কিটের মধ্যে এখানে একটা কয়েল দেখায়, কি বলা হয়েছে, ইন্টারপোল প্লাস কাউন্টার, এটা কম্পেনসেটিং উইন্ডিং এ, কেমন, ইন্টারপোল এবং কম্পেনসেটিং ওয়াইন্ডিং যেটা। তো
তো তাদের ইন্ডাকটেন্স তো বিদ্যমান, বিকজ তাদের কয়েলটাও তো আমার এই আর্মেচার সার্কিটের সঙ্গে আছে। সো সেটা আমার কোন পার্টে দেখানো হয়েছে, এই আর্মেচার সার্কিটে। কেমন, আর এটা ফিল এখান থেকে ম্যাগনেটিক ফ্লাক্স গুলো যাচ্ছে। সো এরপরে ক্লাসে ইনশাল্লাহ আমরা এর স্পিড কন্ট্রোলটা দেখব এবং তার ট্রানজিয়েন্ট বিহেভিয়ার গুলো দেখব, যে হোয়াট হ্যাপেন্স ইফ এনি load is applied, or what happens if we চেঞ্জ। এই দুইটা ক্ষেত্রে দেখবো আর্মেচারের আমার এই রেজিস্ট্যান্স, আর্মেচার সার্কিটের রেজিস্ট্যান্স চেঞ্জ করলে আমার ট্রানজিয়েন্ট কি ঘটে, প্লাস শান্ট ফিল্ডের কন্ট্রোলের ক্ষেত্রেও আমার এইখানে ফিল্ড সার্কিটে যে একটা রেজিস্ট্যান্স সংযুক্ত করে তার কারেন্ট কমাইলে বাড়াইলে কি চেঞ্জটা ঘটে, সেটা ট্রানজিয়েন্টটাও আমরা দেখতে পাবো। এবং কোনটা অ্যাডভান্টেজ, এই দুইটা কন্ট্রোলের মধ্যে স্পিড কন্ট্রোলের মেকানিজম গুলো দেখবো এবং কোন মেকানিজমটার অ্যাডভান্টেজটা কি, ঠিক আছে, সেটা আমরা দেখতে পাবো। ঠিক আছে, নরমালি আমরা আর্মেচার কন্ট্রোলটা করি স্পিড শান্ট ফিল্ড কন্ট্রোলে, এটা জাস্ট আমি হালকা টাচ করে যাচ্ছি, নেক্সট ক্লাসে ভালো করে বলবো। শান্ট ফিল্ড কন্ট্রোলে যেটা হয় সেটা হচ্ছে যে এটা ফ্লাক্স উইকেনিং এত হাই পরিমাণে হয় যে তার ফলে খুবই অ্যাম্বিয়েন্ট রকমের এক ধরনের ঘূর্ণন খুবই তৈরি হয়, যেটার কারণে মেশিন প্রচুর ভাইব্রেট করে, অলমোস্ট ভেঙে যাবে এরকমের মতো, তার স্পিড অনেক আনকন্ট্রোল আনস্টেবল হয়ে যায়। কেমন, সো দিস ইজ ওয়াই দেন আমরা এই পাওয়ার ফ্লো ডায়াগ্রাম অন্যান্য মেশিনের ক্ষেত্রেও দেখে আসছি, এই মেশিনের ক্ষেত্রেও দেখবো। ঠিক আছে, এবং ব্রেকিং দেখবো। ওকে, ডাইনামিক ব্রেকিং গুলো কিভাবে ঘটে, আমার প্লাগিং অপারেশনটা কি, how those are operated, so we'll see. Okay, so equivalent circuit এটার ভোল্টেজটা কত, E10 কে। সো আমরা নেক্সট ক্লাসে কন্ট্রোল ডিসি মোটরের স্পিড কন্ট্রোল এবং তার ট্রানজিয়েন্ট বিহেভিয়ার, এবং আরো যদি সময় পাই তাহলে ব্রেকিং এবং ডাইনামিক ব্রেকিং সার্কিট এবং তার অপারেশন গুলো দেখবো। কেমন, অ্যাটেন্ডেন্স দিচ্ছেন? গাড়ি ঘোড়ার আওয়াজ বুঝতে পারছি।